নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ শুক্রবার 23 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মমতার খেলা শেষ, 26-এর ভোটের আগেই নিশ্চিত করে দিলেন তৃণমূলেরই বিধায়ক। ওয়াকফ আন্দোলন করায় মুর্শিদাবাদে এনআইএর তলব নোটিশে চরম আতঙ্ক। পুরনোদের সরিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন জন বার্লার নিশানায় কে? দেশের মাটিতে খতম 32 খতরনাক জঙ্গি, মারল কে? ভেবে কুলকিনারা পাচ্ছে না পাকিস্তান। উত্তরবঙ্গের মাত্র 2টি আসন পাবে তৃণমূল। ওরা আমাদের চিকেন স্নেকে হামলা করলে আমরা ওদের 2টো চিকেন স্নেকে আক্রমণ করব। বাংলাদেশকে কড়া বার্তা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দাগি মার্কামারা চোর ভারতকে প্রতিনিধিত্ব করতে পারে না, অভিষেককে তোপ শুভেন্দুর। চাকরিহারাদের মারাত্মক পদক্ষেপ, এবার পালানোর পথটুকু খুঁজে পাবেন না মমতার মন্ত্রী। এবার আসছে বিস্তারিত খবরে। সম্প্রতি মুর্শিদাবাদে ওয়াকফ আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। বিরোধীরা সকলেই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসকে দায়ী করেছেন। আর সেই হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের 3 সদস্যের অনুসন্ধান কমিটির দেওয়া রিপোর্ট সামনে আসতেই রীতিমতো চাপে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের 3 সদস্যের অনুসন্ধান কমিটির রিপোর্টে তৃণমূল নেতা মেহবুব আলমকে দায়ী করা হয়েছে। আর সেই বিষয় নিয়েই এদিন বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যেখানে তার বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট ভাষায় উঠে আসে যে এই হিংসার ঘটনায় আগামী নির্বাচনে প্রভাব পড়বে ভোট বাক্সে। এদিন তিনি বলেন, বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রশাসনের ওপর মানুষের প্রবল ক্ষোভ রয়েছে। 65টা কেস হয়েছে, তাতে 300রও বেশি গ্রেপ্তার। এখনো কয়েক হাজার মানুষ এলাকায় থাকতে পারছে না। এর কিছুটা প্রভাব ভোটে পড়বে বলে আমি মনে করি। প্রার্থী বদল করলে কিছুটা হলেও ড্যামেজ কন্ট্রোল করা সম্ভব, কারণ তৃণমূলের জনপ্রতিনিধিদের ওপর মানুষের প্রবল ক্ষোভ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্ত কথা তো বিরোধীদের মুখে সাজে, কিন্তু তৃণমূল যে সংখ্যালঘুদের ওপর ভিত্তি করে ভোট বৈতরণী পার করার স্বপ্ন দেখছে, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের একজন বিধায়ক তিনি যদি মুর্শিদাবাদের ঘটনা নিয়ে এরকম মন্তব্য করেন, তাহলে তো বোঝাই যাচ্ছে আগামী নির্বাচনে ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস। হিন্দু মুসলিম এই সমস্ত ধর্ম অনেক পরের কথা। বাংলার শান্তিপ্রিয় মানুষ হিসাবে মুর্শিদাবাদের এই ঘটনা যে কেউ মেনে নিতে পারেননি তা স্পষ্ট হয়ে গেল তৃণমূলের মুর্শিদাবাদেরই এই সংখ্যালঘু বিধায়কের মন্তব্যে, যার ফলে এই ঘটনা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ওয়াকফ আন্দোলনকে ঘিরে মুর্শিদাবাদের সহিংসতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠক থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, এটা নিয়ে আর গুলোগুলি করবেন না। যদি করেন তাহলে সবথেকে বড় শত্রু আমি হব। তার জের কাটতে না কাটতেই এবার ওয়াকফ আন্দোলনকারীদের উপর তলব নোটিশ পাঠাতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। অন্যদিকে বিষয়টি জানাজানি হতেই রীতিমতো জল্পনা শুরু হয়েছে ওই এলাকা জুড়ে। ওই নোটিশে তাদের সশরীরে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এনআইএ দপ্তর থেকে। এই বিষয়ে জানতে চাওয়া হলে হাবিবুর রহমান বলেন, কেন তাকে ডাকা হয়েছে তা তিনি নিজেও জানেন না। তবে সম্প্রতি তার নেতৃত্বে ওই এলাকায় ওয়াকফ বিল ঘিরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়, সেই কারণে তাকে এনআইএ দপ্তরের সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সাহেবনগর এলাকায় গোলাম কিবিয়াকে কেন নোটিশ দেওয়া হয়েছে তা জানতে চাওয়া হলে তার স্ত্রী দাবি করেন তার স্বামী শারীরিকভাবে অসুস্থ, তাকে জোর করে কেউ বা কারা অযথা ভাসানোর চেষ্টা করছে। গভীর ষড়যন্ত্র হয়েছে তার স্বামীর বিরুদ্ধে। কোন ঘটনার সঙ্গে যুক্ত নয় তার স্বামী, তবে দুজনেই এনআইএ দপ্তরে সব রকম সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন। এদিকে ইতিমধ্যেই মুর্শিদাবাদের হিংসাত্মক ঘটনা নিয়ে হাইকোর্টের নির্দেশে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তার যে রিপোর্ট পেশ করেছে, এতে একাধিক বিষয় উঠে এসেছে। বাবা এবং ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে রিপোর্ট উল্লেখ করা হয়েছে। রীতিমতো ষড়যন্ত্র করে ছক কষে পরিকল্পনা মাফিক মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় গোলমাল এবং হিংসা ছড়ানো হয়েছে বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমতো অবস্থায় পরিস্থিতির মধ্যে এনআইএর নোটিশ নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে মুর্শিদাবাদে। দলবদলের পরেই একের পর এক ইস্যুতে জন বার্লার নিশানায় শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা বলেন, পুরনোদের এক পাশে রেখে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন শুভেন্দু অধিকারী। জন বার্লার নিশানায় শুভেন্দু অধিকারী। জন বার্লা সম্প্রতি বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। ঠিক তার 5 দিনের মাথায় জন বার্লার এলাকা অর্থাৎ বানারহাটে শুভেন্দু অধিকারীর কর্মসূচি। এই নিয়ে জন বার্লা জানান, এখন ভয় এসেছে, এখানে আসলেই উত্তরবঙ্গ জিতে যাবে ওরকম লিডার না, ওই লিডার দিয়ে উত্তরবঙ্গ জেতা যাবে না। শুভেন্দু এসব করে কিছু লাভ হবে না।
আগে দক্ষিণবঙ্গ সামলাক, এখানে এসে কোনো লাভ হবে না, আসলে আর যাবে। সব পুরনো কার্যকর্তা তাদের সাইটে রেখে নিজে হিরো হতে চাইছে আর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। স্বপ্ন পূরণ হবে কিনা ও নিজেও জানে। গত লোকসভা ভোটে বিজেপির টিকিট পাননি প্রাক্তন সাংসদ জন বার্লা। তারপর থেকেই বেসুরো গাইতে শুরু করেন তিনি। জানুয়ারি মাসে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল তাকে। দিন কয়েক আগে তৃণমূলে যোগ দেন বার্লা। এদিন জন বার্লা বলেন, দিলীপ ঘোষ এবং আমরা গ্রাস রুট থেকে কাজ করে আসছি। এদেরকে সাইডে রেখে কাজ করা আর আমাদের চালাবে এটা মানতে পারবো না। ওরা রাজ্য রাজনীতি মানুষ গ্রহণ করবে না, যতই উনি চিৎকার করুন। বিজেপি এখন পতনের দিকে। উপনির্বাচনে আপনারা দেখেছেন লোকসভা ভোটে 2.5 লক্ষ ভোটে জিতেছি। যদি আমি নামতাম, যেহেতু তখন আমি মন্ত্রী ছিলাম, যতটুকু আমার করার ছিল আমি করেছি। আমি যদি পথে নেমে করতাম 75,000ও পেত না। উপনির্বাচনে আমার অবদান ছিল। আমি এবার উত্তরবঙ্গ দিদির হাতে তুলে দেব। 2026-এ দেখবেন চা বলয়ের চিত্র বদলে যাচ্ছে। মাদারিহাট উপনির্বাচনে আমি বিজেপি থেকে তৃণমূলের হয়ে বাড়ি বসেই সব করেছি। আর আমি যদি পথে নামলে আরো অনেক ভোটে হারতো। তৃণমূল যোগ দেওয়ার পরেই বিরোধী দলনেতাকে ঠিক এইভাবে নিশানা করলেন জন বার্লা। তিনি অভিযোগ করেন, রেল জমি বেছে দেওয়ার পরেও মন্ত্রকে কলকাঠি নেড়ে হাসপাতাল তৈরি আটকে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এর প্রেক্ষিতে সদ্য তৃণমূলে যোগদানকারী জন বার্লাকে আইনি নোটিশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। নোটিশে 7 দিনের মধ্যে প্রকাশ্যে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন বিরোধী দলনেতা। পাল্টা আইনি পথে জবাবের ইঙ্গিত দেন জন বার্লাও। ভারতের অত্যন্ত 3টি জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিল সৈফুল্লাহ খলিদ। লস্কর-ই তৈবার এহেন কমান্ডার সম্প্রতি খতম হয়েছে পাকিস্তানে। কে তাকে নিশানা করলো তা এখনো অজানা। অপারেশন সিন্দুরের পর পাক মুলুকে একের পর এক জঙ্গি খুন হয়েছে সেখানে। খালিদের আগে বেশ কয়েকজন খুন হয়েছে অজ্ঞাত পরিচিত হামলাকারীর গুলিতে। পেহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে আঘাত এনেছে ভারত। অপারেশন সিন্দুরে খতম হয়েছে কমপক্ষে 100 জন। আর অন্যদিকে পাকিস্তান নিজের মাটিতে একের পর এক খুন হয়েছে ভারতীয় শত্রু জঙ্গিরা। ওই কাজ করেছে কোনো অজানা শক্তি। কে সেই শক্তি, তার কোনো কুলকিনারা করতে পারছে না পাকিস্তান। ওইসব জঙ্গিরা ভারতের নাগালের বাইরেই ছিল এতদিন, কিন্তু কোনো অজ্ঞাত পরিচয়ে তাদের ভাবলীলা সাঙ্গ হচ্ছে বলে এই মাটিতেই। এতদিন তারা ছিল পাক পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে। পাকিস্তান থেকে কানাডা এখনো পর্যন্ত 32 জন জঙ্গি খতম হয়েছেন। গত রবিবার পাকিস্তানে খুন হয়েছে লস্করের কমান্ডার সৈফুল্লাহ খলিদ। ভারতের 3টি বড় হামলার সঙ্গে জড়িত ছিল সে। হামলায় সে আহত হয় এবং হাসপাতালে তার মৃত্যু হয়। গত 16ই মে পাক পাঞ্জাবে মৃত্যু হয় এক লস্কর জঙ্গির। 2023-24 সালে জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ রাজৌরি রেসিতে সে 4টি জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল। গত বছর 20 মে খাইবার পাখতুনখাওয়াতে খুন হয় জৈশ জঙ্গি মুফতি ফাওয়াজ। খুন হয়েছে লস্কর জঙ্গি আবদুল্লাহ শাহিন। পাশাপাশি খুন হয় লস্করের আরও জঙ্গি হাজি উমর গুল, হাবিবুল্লাহ, আদনাদ আহমদ, ইউনুস খান। অজ্ঞাত পরিচিত হামলাকারীদের হাতে খুন হয় লস্কর জঙ্গি মুহাম্মদ মুজাম্মিল, নাইমুর রহমান, মৌলানা রহিমুল্লাহ তারিক। এছাড়াও রয়েছেন মাসুদ আজহার ঘনিষ্ঠ অনেকেই। তালিকায় রয়েছেন আকরম খান, খাজা শহীদ, পাঠানকোট জঙ্গি হামলায় সংযুক্ত শহীদ লতিফ। এছাড়াও ওইসব জঙ্গিদের খুনের ব্যাপারে ভারতের হাতে দাবি রয়েছে বলে পাকিস্তান দাবি করেছে। ভারত সেই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে। পাকিস্তান পুলিশের নাকের ডগায় একের পর এক মানুষ খুন হচ্ছে আর তার দায় ভারতের উপর চাপিয়ে পিঠ বাঁচাতে চাইছে পাক প্রশাসন। কিন্তু পাকিস্তান এটা বলতে পারছে না যে ওইসব খুনের পিছনে রয়েছে আসলে কারা। রাজ্যের রাজধানী থেকে দূরত্ব অনেকটাই, ইতিহাস ভূগোলে অনেক তফাৎ। জীবিকা কৃষিকাজ থেকে শুরু করে মাটি কিংবা গাছ সবই উত্তরের একান্ত নিজস্ব। তাই সব রাজনৈতিক দলই উত্তরবঙ্গের দিকে আলাদা করে নজর দিয়ে থাকে। তৃণমূল জামানায় বিশেষত রাজ্য বিজেপির উত্থান পর্বের পর লড়াই শুরু হয়েছে। উত্তরের ক্ষমতা কার হাতে থাকবে? সদ্য গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে পা রাখলেন জন বার্লা। আদিবাসী সম্প্রদায়ের মুখ জন বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত করেছিল বিজেপি, কিন্তু 24-এ তাকে ফিরতে হয় খালি হাতে। টিকিটও পাননি তিনি। সেই থেকেই অসন্তোষের সুর শোনা যায় তার গলায়। এমনকি জন বার্লাকে টিকিট না দেওয়ার পর থেকে উত্তরে মাথাচাড়া দেয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। খোদ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন তিনি। এবার সরাসরি তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। মনে রাখা দরকার, এই জন বার্লাই একসময় কার্যত বঙ্গভঙ্গের কথা তুলেছিলেন। পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছিলেন তিনি, যার জন্য তাকে সতর্ক করেছিল খোদ বিজেপি নেতৃত্ব। সেই জন বার্লাই এখন তৃণমূলে। তিনি এবার বিজেপির গলার কাটা হয়ে উঠতে পারবেন না তো? পাহাড়ের বর্তমান ছবিটা ঠিক কেমন? 2026-এ বিধানসভা নির্বাচন নিয়ে যখন কথা হচ্ছে, তখন 2021-এর ফলাফলের দিকে তাকাতেই হবে। 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল বারবার বলেছে পাহাড় হাসছে, অথচ সেই পাহাড়ের আঁকেবাঁকে অনায়াসে পদ্মফুল ফুটিয়েছে বিজেপি।
21-এর ফলাফলে দেখা যায় দক্ষিণবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া বাদ দিলে আর কোথাও তেমন গেরুয়া প্রতিপত্তি নেই। কোচবিহার জেলায় 9টার মধ্যে 7টি বিধানসভা আসন পেয়েছিল বিজেপি। আলিপুরদুয়ারে বিজেপির ফল ছিল 5-5। জলপাইগুড়িতে 7টার মধ্যে 5টি ছিল বিজেপির হাতে। দার্জিলিংয়ে 5-5 ছিল বিজেপির স্কোর। এই দিনাজপুর, 2 দিনাজপুর মিলিয়ে 6টি আসন পেয়েছিল বিজেপি। মালদহে বিজেপির প্রাপ্তি ছিল 4। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, সিপিএম এর সময় পাহাড়, ডুয়ার্স বঞ্চিত শোষিত ছিল। তৃণমূল উত্তরের জেলাগুলিতে বিশেষ নজর দিয়েছে। কৃষি পর্যটন ভিত্তিক শিল্প হয়েছে, আয় বেড়েছে মানুষের। উত্তরবঙ্গ গ্লোবাল ডেস্টিনেশনে পরিণত হয়েছে। তার দাবি, কাজ দিয়েই ভোট পেতে হয়, এবারেও সেটাই হবে। তবে শুভেন্দু অধিকারী বক্তব্য গুরুত্ব দিতে নারাজ তিনি। উত্তরের ভিত শক্ত বলেই ভরসা করে ভবিষ্যৎবাণী করছেন বিজেপি নেতারা। প্রশ্ন উঠছে, তবে বিশেষজ্ঞরা বলছেন শাসক দল নির্বাচনের আগে এমন কোনো চাল দিতে পারেন যাতে খেলা ঘুরে যায়। বাংলাদেশকে কড়া বার্তা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেছেন, বাংলাদেশ আমাদের চিকেন স্নেকে আক্রমণ করলে আমরাও ওদের দুটো চিকেন স্নেকে হামলা করব। সূত্রের খবর, চীন নাকি আর্থিক সাহায্য করেছে বাংলাদেশকে। ভারতের প্রতিবেশী দেশের লালমনিরহাটে থাকা একটি এয়ারবেসকে পুনরুজ্জীবিত করার জন্যই করা হয়েছে এই সাহায্য, এমনটাই শোনা গিয়েছে। বাংলাদেশের চিকেন স্নেক প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, ওদের একটা চিকেন স্নেক রয়েছে মেঘালয়, যা চট্টগ্রাম বন্দরকে যুক্ত করে। এই অংশ ভারতের চিকেন স্নেকের থেকে অনেকটা সরু। ঢিলছোড়া দূরত্বে থাকা এই অংশ এতটাই সরু যে একটা আংটি দিয়ে আটকে দেওয়া যাবে। অন্যদিকে বাংলাদেশের দ্বিতীয় চিকেন স্নেক প্রসঙ্গে খোলসা করে কিছু বলেননি অসমের মুখ্যমন্ত্রী। তবে ভারতের চিকেন স্নেকে আক্রমণ হলে ভারত যে পাল্টা কড়া জবাব দেবে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। অসমের গোলাঘাট জেলার ডেরগাঁও এলাকায় এক সাংবাদিক সম্মেলনে ভারত এবং বাংলাদেশের চিকেন স্নেক প্রসঙ্গে উল্লেখিত এই কথাগুলি বলেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এও বলেছেন, বাংলাদেশ একটি ছোট দেশ, ভারতের সঙ্গে তার তুলনা হয় না। আর ভারত এখন কতটা শক্তিশালী তা অপারেশন সিঁদুরের মাধ্যমে জানান দিয়েছে আমাদের দেশ। এর পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মা এও বলেছেন, ভারতকে আক্রমণ করার জন্য বাংলাদেশকে আরও 14 বার জন্মাতে হবে। ইউসুফ পাঠানের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে ভারতের প্রতিনিধি হিসাবে গিয়ে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের বিষয়টি, অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, প্রথম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লোকসভার দলের প্রধান সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধি দলে থাকার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তিনি স্বাস্থ্যের কারণ দেখিয়ে সেই আহ্বানে সাড়া দেননি। এরপর কেন্দ্রের পক্ষ থেকে পাঠানোর নাম ঠিক করা হয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এই আলোচনার পর ঠিক হয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বিদেশে যাবেন অভিষেক। রাজ্যের শাসক দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়, দলের সঙ্গে কথা না বলেই পাঠানের নাম ঠিক করা হয়েছে, তাই তাকে পাঠানো হবে না। পাল্টা বিজেপি বলে, জাতীয় স্বার্থের বিষয় নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। শেষ পর্যন্ত আলোচনার ভিত্তিতে অভিষেকের নাম ঠিক হলেও এই বিষয়ে বিতর্ক থামছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যেতেই চাকরিহারা ব্যক্তিরা আন্দোলনে নেমে পড়েন। বিকাশ ভবনের সামনে তাদের আন্দোলন চলছে। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূল সরকারের ওপর সব থেকে বড় চাপ প্রয়োগের খেলা শুরু করে দিলেন সেই চাকরিহারা ব্যক্তিরা। সূত্রের খবর, দিন চাকরিহারা ব্যক্তিরা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিন্তু কেন এই বিক্ষোভ? চাকরিহারাদের বক্তব্য, রাজ্যের পক্ষ থেকে বারবার তাদের স্কুলে যাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু বেশ কিছু জেলায় যে তালিকা পাঠানো হয়েছে সেখানে তাদের মধ্যে অনেকেরই নাম নেই। ফলে রাজ্যের বক্তব্যের সঙ্গে তারা কোনো মিল খুঁজে পাচ্ছেন না। আর সেই কারণেই তারা এবার বাধ্য হয়ে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করতে শুরু করেছেন। এদিন এই ব্যাপারে এক চাকরিহারা শিক্ষক বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে 17,206 জনের স্কুলে ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে 15,000 শিক্ষক স্কুলে যেতে পারছেন। তারা বারবার বিভিন্ন দপ্তরে যাচ্ছেন, কিন্তু সকলেই তাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন। শিক্ষা দপ্তর জানেন যে তারা স্কুলে যাচ্ছেন, সময় মতো বেতন পাচ্ছেন, কিন্তু এখনো অনেকেই স্কুলে যোগ দিতে পারেননি। বিশেষজ্ঞরা বলছেন, নবান্ন চাকরিহারাদের এই বিক্ষোভ এমনিতেই যথেষ্ট বিড়ম্বনার মুখে, তবে এবার সেই চাকরিহারারা রাজ্যের পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা যে প্রতি মুহূর্তেই ভঙ্গ হচ্ছে, এবার তার তথ্য সামনে এনে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেই বিক্ষোভ শুরু করে দিলেন। যার ফলে যতই চাকরিহারাদের বিক্ষোভকে রাজনৈতিক প্ররোচনামূলক বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক সরকার, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এই বিক্ষোভ এযাবৎকালীন মধ্যে সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তৃণমূল সরকারের কাছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।